রুদ্ধশ্বাস পরিস্থিতি সৃষ্টি হলো শেহজাদের মনের ভেতর। ভয়ে ভয়ে আতঙ্কগ্রস্ত গম্ভীর মুখে মিঠির পাশে বসে পড়ল। ভর্ণিতা ছাড়াই পূর্ণ দৃষ্টিতে শেহজাদের দিকে তাকালো শবনম। গম্ভীর থাকলেও চোখে মুখে প্রশান্তি ছোঁয়া। আগের থেকে বেশ কিছুটা গায়ের রং সুন্দর হয়েছে, স্বাস্থ্যও ভালো হয়েছে। চোখে মুখে চেহারায় কেমন একটা সুখী সুখী ভাব। ভীষণ ঈর্ষান্বিত হলো শবনম। কই, তার সাথে থাকাকালীন তো এমন দেখায়নি। নাকি সে লক্ষ্য করেনি? হবে হয়তো একটা। শেহজাদকে সুখী দেখতে সহ্য হচ্ছে না তার। সে তো আজীবন শেহজাদকে একা এবং চিরদুখী দেখতে চেয়েছিল। তবে মানুষটাকে দেখেই বোঝা যাচ্ছে নতুন বউয়ের সাথে খুব সুখে রয়েছে। তদ্রূপ মিঠিকে দেখেও বোঝা যাচ্ছে মানুষটার সাথে খুব সুখে রয়েছে। নয়তো কোনো মেয়ে এত স্বাভাবিক হয়ে সাবলীল ভঙ্গিতে কথা বলতে পারে না। আর না চোখে মুখে এমন প্রশান্তির হাসি থাকতো। চিনচিন করতে লাগলো শবনমের বুকের ভেতর। শেহজাদ মিঠিকে একসাথে দেখতেই কেন জানি বুকের ভেতরটা মোচড় দিয়ে জ্বালা পোড়া শুরু হলো। দাম্ভিকতার সাথে মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখলো শবনম। রহিমা খালা বেশ কয়েক রকমের ফল, বিস্কুট, কেক, মিষ্টি ছাড়া মিষ্টি, ছানা, সন্দেশ, লাড্ডু এবং কফি দিয়ে গেলেন। এত পদের মিষ্টি কেন? বিশেষ কিছু ছিল? একটু অবাক হয়েই বলল শবনম। মৃদু হাসল মিঠি। ভাত খাওয়ার পর মিষ্টি জাতীয় কোনো আইটেম কিংবা ডেজার্ট না হলে আমার ভাতই হজম হয় না। আর মিষ্টি খাবারের প্রতি দুর্বলতা থেকেই বাসায় সবসময়ই এত পদের মিষ্টি রাখি। ওহ, আর আমার নাম তো মিঠি, তাই নামের মতো মিষ্টিও পছন্দ করি বেশ। আর শেহজাদ তো স্যালারি পেলেই আগে মিষ্টির দোকানে চলে যাবে, তারপর বেছে বেছে আমার জন্য পছন্দের মিষ্টি কিনবে। পছন্দের মিষ্টির মধ্যে সর্বপ্রথম তালিকায় থাকবে অয়েল ফুডের পছন্দের মিষ্টির মধ্যে সর্বপ্রথম তালিকায় থাকবে ওয়েল ফুডের শুকনো রসমালাই। এত দারুণ একটা রসমালাই, একটু খেয়ে দেখো শবনম, তোমার মুখে লেগে থাকবে আজীবনের জন্য। চামচ দিয়ে একটা শুকনো রসমালাই ভেঙে মুখে দেয় শবনম। সত্যিই এত দারুণ? ঠিক বলেছ, সত্যিই দারুণ। শেহজাদ, আপনি নাকি ওনাকে সর্বরী বলে ডাকতেন? বলে আগ্রহী হয়ে শেহজাদের মুখের দিকে তাকিয়ে রইল মিঠি। বাঁকা হাসল শবনম। কনফিউজড চোখ মুখ করল শেহজাদ। এখন এসব বলে নিশ্চয়ই তাদের মধ্যকার সম্পর্কে দ্বন্দ্ব সৃষ্টি করে মজা লুপে নিতে এসেছে শবনম। আমতা আমতা করল শেহজাদ। সত্যিটা বললে তো মিঠির মন খারাপ হবে, আবার তার সাথে কুরুযুদ্ধ বাঁধাবে। তবে কনফিউজড হয়ে বলল, মানে? ওর বোধহয় মনে নেই মিঠি, ও একটু ভুলোমনা। ভালোবেসে দেওয়া নাম কেউ কখনো ভোলে না শবনম। ফের অপ্রস্তুত বোধ করল শবনম। স্বাভাবিক হয়ে বলল, তা ঠিক, কিন্তু ও ভুলে গেছে। আমার প্রতি উদাসীন ছিল, তাই ছেড়ে চলে গেছি। জানোই তো, সময় না দিলে পৃথিবীর গাঢ় ভালোবাসাও ফিকে হয়ে যায়। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। খুব ভালো কাজ করেছো। তুমি চলে যাওয়াতেই তো আমি ওনাকে পেলাম। তুমি আমার থেকে একটা থ্যাংক ইউ ডিজার্ভ করো শবনম, অ্যান্ড আই এ টু ইউ। তুমি ছেড়ে না গেলে এমন একজন লাভিং কেয়ারিং পারসনকে জীবনেও পেতাম না। আমার খুব সৌভাগ্য করে দিলে। ফিকে হাসল শবনম। তবে অন্তরটা জ্বালাপোড়া করছে, বুঝতে পারল মিঠি। মনে মনে বলল, তোর অন্তরটা জ্বালিয়ে দেব আজকে, দাঁড়া। শেহজাদকে জিজ্ঞেস করলো, তোমাকে খুব সুখী মনে হচ্ছে? আল্লাহ রেখেছেন। মানুষ ঠকিয়ে এস্টেট বলো
নিজের স্বার্থ উদ্ধারের জন্য একটা ছোট্ট মেয়েকেও ছাড় দাওনি। বড্ড চতুর তুমি নিজের স্বার্থ বুঝে নেওয়ার বেলায়। উপর দিয়ে তোমাকে যতটা হাবাগোবা টাইপের দেখা যায়, বাস্তবে তুমি ততটাও নও। তা না হলে কিভাবে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ের ব্রেইন ওয়াশ করে ফাঁদে ফেলো? আমি তো এই ভেবেই অবাক হই। নিজেকে অন্যের মতো ভেবে অন্যকে বিচার করো না। তোমার লো মেন্টালিটিতে প্রবলেম আছে, দ্রুত একজন সাইকোলজিস্টের দ্বারস্থ হও। ইমার্জেন্সি ট্রিটমেন্ট নাও। কতদিন থাকবে তোমার এই সুখ? আল্লাহ যতদিন রাখে। সত্যিটা প্রকাশ করছো না কেন? ইচ্ছে হয়নি? ভেবেছ সবাই আমার মতো বোকা? মোটেও না। তুমি যে বাবা হতে পারবে না তা কেন লুকিয়েছ? আমার মন চেয়েছে। মিঠি, তুমি কি জানতে না ও বাবা হতে পারবে না? জানতাম। বিস্মিত হলো শবনম, চোখগুলো কপালে তুলল। তাহলে জেনে শুনে বিয়ে করলে কেন? শেহজাদ বলল, তুমি কি এসব বলার জন্য এসেছো? হ্যাঁ। ভালো করেছো। বিড়বিড়িয়ে বলল, কখন না মিঠি তোমার চুল ধরে পিটায়, এমনিতেই সুযোগ খুঁজছে। কিছু বললে না? তা কিভাবে ওর সাথে তোমার সাক্ষাৎ হলো? মিঠিকে জিজ্ঞেস করল শবনম। হয়েছে কোনো একভাবে। ঠিক বুঝতে পারলাম না। কি বুঝে ওকে বিয়ে করতে আগ্রহী হলে? তোমার স্বামী হওয়ার কোনো অ্যাবিলিটি কিংবা ম্যারিট তো ওর মধ্যে নেই। কেন, উনি কি মানুষ না? ঠিক তা নয়। সো? বলতে চাইছি তুমি খুব সুন্দরী, অল্প বয়সী এবং পড়াশোনাও করছো। তুমি ওর চাইতে বেটার কাউকে ডিজার্ভ করো। ও তোমার যোগ্য নয়। হ্যাঁ, পেতাম তো। তাহলে যোগ্য অযোগ্য দিয়ে কি হবে? মানে, ভাগ্যিস মা বাবা একটু ভালো শিক্ষা দিয়েছিল, তাই এখনও অবধি কোনো পুরুষের ব্যাংক ব্যালেন্স, তার বাবার সম্পত্তি, তার ইনকাম অথবা কোনো বাহারি চাকচিক্য দেখে বন্ধুত্ব করিনি, ভালোবাসিনি কিংবা বিয়ে করিনি। কথাটা খুব বাজেভাবে গায়ে লাগলো শবনমের। এইসব নিশ্চয় তাকে উদ্দেশ্য করে বলেছে। ছোট মেয়ে হলে কি হবে? কথায় ভালোই পাকনা। কথার পিঠে কথার তীক্ষ্ণ বাণ ছুড়ে দিচ্ছে। যেন ট্রেনিংপ্রাপ্ত তেমন শেহজাদের চাকচিক্য। যেন ট্রেনিং প্রাপ্ত তেমনি শেহজাদের চাকচিক্য, রূপ, গুণ, টাকা পয়সা, ধন সম্পত্তি দেখেও বিয়ে করিনি। ওনাকে ভালো লেগেছে তাই বিয়েটা করেছি। আর আমি শুধু সুখে থাকতে চেয়েছি। মানুষটা কেমন, বেটার না নন বেটার তা জানার আগ্রহ হয়নি। জানো, আমি সবসময় একজন লয়াল অ্যান্ড লাভিং কেয়ারিং পারসন চেয়েছি নিজের জন্য, যে আমাকে সবসময় লাভ অ্যান্ড কেয়ার করে সব সময় আগলে রাখবে, বাবা মায়ের মতো। আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে, ভরসা দিবে, বিশ্বাস জুগিয়ে আশ্বাস দেবে। ভুল করলে বাবা মায়ের মতো আদর যত্ন কিংবা প্রয়োজনে শাসন করে বুঝিয়ে দিবে। সবসময় আমার বেস্ট উইনার্স হিসাবে আমার পাশে থাকবে, কখনো কোনো অজুহাত দেখিয়ে চলে যাবে না। আর শেহজাদ ঠিক তেমনই একজন, যেমন আমি চেয়েছি। এছাড়াও আমি মনে করি একজন নারী পুরুষের প্রেম কিংবা বিয়ে যেটাই হোক না কেন, এটা করা উচিত একজন ম্যাচিউর পুরুষের সাথে কিংবা পুরুষের ক্ষেত্রে নারীর সাথে। তার কারণ, যে ভবিষ্যৎ নিয়ে দিক নির্দেশনা দিতে পারবে, নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বুঝলেই বুঝে নিতে পারবে, পারিবারিক সমস্যা না বললেই বুঝে নিতে পারবে, ফিনান্সিয়াল ক্রাইসিস বুঝবে, যার সাথে সকল অসুবিধার কথা মন খুলে বলা যাবে। শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, 3 বেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য। প্রেম কিংবা বিয়ে করা মানে সময়ের অপচয়। পৃথিবীতে ভালোবাসার জন্য বহু মানুষ থাকে, মন দিয়ে মনের কথা বলার আর শুনবার মানুষ একজনও থাকে না। আর শেহজাদ তেমনই, যেমনটা এতক্ষণ আমি
এক্সাম্পলের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। জানো, আমার মতে জীবনে সত্যিকারের মানুষ অর্থাৎ নিতান্তই ভালো মনের মানুষ পাওয়া অনেক দুষ্কর আর কঠিন। বর্তমানে মানুষ এখন সত্যিকারের মানুষের চাইতে টাকা পয়সা, ক্যারিয়ার, সার্থকতা, মাসিক স্যালারি কত, বাৎসরিক ইনকাম কত, বেটার অপশন, জীবনের ভালো চলার কিংবা থাকার নিরাপত্তা বেশি খোঁজে। পৃথিবীতে অর্থ, সৌন্দর্য, ফিটনেস, সেক্স এইসব সীমিত সময়ের জন্য। এগুলো জীবনের সব কিছুই না, কিংবা সকল সুখের না। বিশ্বাস, ভালোবাসা, যত্ন, মায়া, মানুষ হিসাবে কতটা সৎ, ভালো, মানবিক মানুষের ওইটাই বেশি খোঁজা দরকার। যার কাছে মানসিক শান্তি মেলে তার কাছে সারা জীবন কাটিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। জীবনে অপোজিট ব্যক্তির প্রতি সম্মান, শ্রদ্ধা, নিবেদন, ভালোবাসা, মায়া, সৌজন্যবোধ, যত্ন শীলতা এমন মানুষ বেশি দরকার। টাকা আর রূপ বর্তমানে সুখের চাইতে অসুখ বেশি করে। জীবনে এমনি অনেক যান্ত্রিকময় আর ডিজিটাইজেশন ছোঁয়ায় ন্যাচারাল ভালোবাসা হারিয়ে গেছে। আর এজন্যই আজকে এত এত প্রতারণা, বিশ্বাসঘাতকতা, ব্রেকআপ, অশ্রদ্ধা, অমূল্যায়ন আর দিন শেষে অশান্তি, হাহাকার, মানসিক অসন্তুষ্টি। এক নাগাড়ে সব বলে শ্বাস ফেলল মিঠি। ফের বলতে লাগলো, আরও কিছু কথা না বললেই নয়। ভুরু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো শবনম। আমার মতে কাউকে তার যোগ্যতার বেশি মূল্যায়ন করতে নেই, বরং যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতে হয়। যোগ্যতা কম সম্পন্ন মানুষকে বেশি দিলে সে এটার কদর করতে জানবে না, উল্টো এটা নিয়ে মানুষকে অপমান করবে। যার যতটুকু দৃষ্টি তার জন্য ততটুকু শ্রেয়, যার দাম যতটুকু তার জন্য ততটুকু ব্যয়। না হলে উল্টো নিজের ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হবে, নিজেকে ছোটলোক বলে প্রমাণিত হবে, আর সেটা যে কোনো ক্ষেত্রেই। কিছু মানুষ বড়লোক হয়, কিন্তু তবুও তাদের ছোটলোকই অভ্যাস পরিবর্তন হয় না। ছোটলোক বিষয়টি আসলে অর্থ দিয়ে বিবেচনা করা হয় না, বরং তা মানসিকতার মাধ্যমে প্রমাণ হয়। দাঁত চাপল শবনম। শেষোক্ত কথাগুলো নিশ্চয় তাকেই খোঁচা দিয়ে অন্যভাবে বলেছে, বুঝাতে চেয়েছে তার যোগ্যতার চেয়েও বেশি শেহজাদ তাকে মূল্যায়ন করেছে। নিজেকে ধাতস্থ করল শবনম। পূর্বের কথাগুলোর প্রত্যুত্তরে বলল, খুব সুন্দর বলেছ, অনেক বুঝো তুমি, বাট যত যাই বলো ওর তো বাবা হওয়ার ক্ষমতাই নেই। একজন নারীকে মাতৃত্বের স্বাদ দিতে না পারলে এটা কোনো জীবন হলো? তুমি কি তবে ঘুরে ফিরে সেই একই কথা বলতে এসেছো? হ্যাঁ, ওর পিতা হওয়ার ক্ষমতা নেই, বাট তোমার আছে তো। থাকবে না কেন? তো বেয়াবিক্যারি করছো না যে? সময় হলে করব। আর কিসের সময় চাও তুমি? তুমি তো এই জন্যই ওকে ছেড়ে গেলে। শবনম বুঝতে পারল মিঠির সাথে কোনো চালাকি করে লাভ নেই। সব জেনে শুনে প্রস্তুত মেয়েটা। শোনো, শেহজাদকে দোষ না দিয়ে একবার নিজেকে পরীক্ষা করে দেখো। সবসময় যে পুরুষের সমস্যা থাকবে এমনটা নাও হতে পারে, আবার সবসময় যে নারীর সমস্যা থাকবে এমনটা নাও হতে পারে। তোমার উচিত কাউকে অপবাদ দেওয়ার পূর্বে নিজেকে পরীক্ষা করে নেওয়া। কি বলতে চাও তুমি? এতক্ষণ যা বলেছি তাই। এমনও তো হতে পারে তোমার মধ্যে প্রবলেম, ওনার না। আমার কোনো প্রবলেম নেই, আমি ফিট আছি। প্রবলেমটা ওর, আর এটা ও নিজ মুখেই স্বীকার করেছে। তাহলে তো ভালোই, দ্রুত বেবি করো, খুশির খবর শুনতে চাই। তোমার স্বামীর থেকে মিষ্টি খেতে চাই। কনসিভ করলে আমার জন্য গোটা 2 মণ মিষ্টি পাঠিয়ে দিও, কেমন? তুমি তো জানো আমার নাম মিঠি, আর আমি মিষ্টি জাতীয় জিনিস বেশি পছন্দ করি। হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা এই চ্যানেলের গল্পগুলো নিয়মিত পড়ো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ।
অন্যদিকে তাকিয়ে মলিন হাসল শেহজাদ। এই ব্যাপারে মিঠি চাইলে শবনমের পক্ষ হয়ে তাকে কথা শোনাতে পারত, কিন্তু তা না করে উল্টো তার সাপোর্ট করে শবনমকে নানা নিচু বাণী অন্যদিকে তাকিয়ে মলিন হাসল শেহজাদ। এই ব্যাপারে মিঠি চাইলে শবনমের পক্ষ হয়ে তাকে কথা শোনাতে পারত, কিন্তু তা না করে উল্টো তার সাপোর্ট করে শবনমকে নাকানিচু বাণী খাওয়াচ্ছে। একের পর এক প্রশ্নের পিঠে তীক্ষ্ণ বাণ ছুড়ে দিচ্ছে। দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ। আসলে জীবনসঙ্গী হলে বোধ হয় এমনই হওয়া উচিত। ভেতরে সাপে নেউলে সম্পর্ক হলেও কিন্তু সবার সামনে সাপোর্ট করবে, প্রশংসা করবে, কারো সামনে হেয় করে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না, বরং হাজারো ত্রুটি বিচ্যুতি থাকার পরেও সবার সামনে তাকে নিয়ে গর্ববোধ করবে। আর তার মিঠির দাম্পত্য সম্পর্কটা খুব একটা বেশি ভালো না হলেও মিঠি তাকে অনেক বোঝে। মনটা ভার হয়ে গেল শেহজাদের। মিঠির জন্য এখনও কিছু করতে পারেনি সে। হাতে গোনা কয়েকটা শাড়ি আর সামান্য গয়না ছাড়া এক ভরি গয়না মিঠিকে এখনও দিতে পারেনি শেহজাদ। মাঝে মধ্যে টুকটাক বাজার সদাই করে, আর সব মিঠির মামা আগের মতোই পাঠায়। শেহজাদের তেমন একটা খরচা করতে হয় না। মিঠি নিজেই বকাবকি করে, টাকা পয়সা সঞ্চয় করতে বলে, তাদের দুজনের ফিউচারের কথা ভাবে, গ্রামে বাবা মাকে পাঠাতে বলে। উল্টো মিঠি নিজেই তার পরিবারের জন্য শপিং করে পাঠায়, আরও কত কি। তবুও শেহজাদ জোর করে টুকটাক করার চেষ্টা করে। মিঠি না পারতেই নেয়। দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ। অথচ একসঙ্গে 5 বছর থেকেও শবনম বুঝল না তাকে, কখনো বোঝার চেষ্টাটুকুও করল না। ফের মলিন হয়ে গেল মনটা। আনমনা হয়ে ভাবল, কখনো কখনো কিছু সত্য লুকিয়ে রাখা ভালো, এতে কাছের মানুষগুলোর আসল রূপ চেনা যায়। কেউ ছেড়ে যায় তো কেউ অসম্ভাবনার মাঝেও সম্ভাবনা খুঁজে থেকে যায়। শবনমের কথায় ধ্যান ভাঙল। আমার ব্যাপারটা বাদ দাও, তোমরা কি করবে? ওই তো গত 2 দিন আগে ওনাকে বলেছিলাম, ওগো আমার একটা বাবু লাগবে। উনি বললেন আচ্ছা। এরপর একটা বিড়ালের ছানা নিয়ে এসে বললেন, এটা ঠিকঠাক 7 দিন যত্ন করে দেখাও সুনেত্রা, তারপর বাবু এনে দিব। আজ 2 দিন হলো আমি বিড়াল ছানাটা খুঁজে পাচ্ছি না। মন খারাপ করে বলল শেষোক্ত কথাটা। এবার বুঝো কিসের আর সন্তান পালবো। আমার দ্বারা এইসব সন্তান লালন পালন করা সম্ভব না। আমি নিজেই তো একটা বাচ্চা, আমাকে পালতেই তো কতজন লাগে। বাচ্চাদের মতো ভান করে বলল মিঠি। আনমনে হেসে উঠল শেহজাদ, যদিও গম্ভীর রইল, আর সেই হাসি কেউই দেখল না। তাকে জেতানোর জন্যই ইম্যাচিউর মিঠি অর্থাৎ তার ছোট বউটার কত প্রচেষ্টা। কেন যেন চোখজোড়া ছলছল করে উঠল, লুকিয়ে ফেলল জল। শেহজাদের কেন যেন মনে হয় মিঠি তাকে খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু কখনো বলে না। তবে শেহজাদ ফিল করে। সত্যি বলতে একজন মানুষের জীবনে নিঃস্বার্থভাবে ভালোবাসার মতো একটা মানুষ খুব কমই আসে। মিঠিও হয়তো তার জন্য তেমনই একজন। মিঠির সাথে কথাই না পেরে তপ্তশ্বাস ফেলল শবনম। মেয়েটা যে পাজি শবনম বুঝতে পারল। কোনো মতেই একে কোনো কথা দিয়ে পরাস্ত করা সম্ভব নয়। হার মানল শবনম। যেটার জন্য এসেছে লাভ হয়নি, উল্টো তাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওই মানুষটা সাপোর্ট করছে। এখানে আসাটাই তার বৃথা। এদের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করা গেল না। তবুও শবনম পণ করেছে কিছুতেই এই মানুষটাকে সুখে থাকতে দেবে না। তবে জানো, আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ নসিবে অনেক কিছু রেখেছেন। প্রাপ্তির সময় হলে ঠিক পেয়ে যাব ইনশাল্লাহ। মাথায় পেঁচিয়ে রাখা টাওয়ালটা খুলতেই আচমকা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে হোঁচট খেল শেহজাদের নাকে মুখে। মুহূর্তেই চোখ বন্ধ করে ভেজা চুলের ঘ্রাণ টেনে নিল শেহজাদ। গোসল করার পর মিঠির ভেজা চুল থেকে খুব সুন্দর সুঘ্রাণ ছড়ায়। মিঠি আমেরিকান
ট্রেসেমি শ্যাম্পু এবং কন্ডিশনার ইউজ করে। শ্যাম্পুর চাইতে কন্ডিশনারটাই এত সুন্দর স্মেল যে মিঠি যখন মাথায় মাখে পুরো ওয়াশরুম সুঘ্রাণে ভরে যায়। তারপর যখন গোসল সেরে রুমে ঢুকে তখন সারা রুমে সুগন্ধি ছড়িয়ে পড়ে। এক সপ্তাহ চুলে শ্যাম্পু না করলেও এই সুবাস থেকে যায়। খুব দারুণ একটা স্মেল। গোসল করার পর মিঠির ভেজা চুলের মধ্যে মুখ ডুবিয়ে এই ঘ্রাণ নিতে ভোলে না শেহজাদ। এখনও ইচ্ছে করছে, কিন্তু শবনম সামনে বসে আছে। প্রাক্তনের সামনে এই কাজ অবশ্যই করা যায় না। অসাধারণ কাউকে খুঁজতে গিয়ে নিরাপত্তাহীনতায় না ভোগে সাধারণ কারো যত্নে আজীবন থেকে যাওয়াই ভালো। শবনম আচমকা শবনমের কানে কানে কথাটি বলে উঠে গেল মিঠি। না পা বাড়ালো ব্যালকনির দিকে, ভেজা টাওয়ালটি দড়িতে মেলে দিতে। স্তব্ধ নয়নে তাকিয়ে রইল শবনম। আচমকা কেঁপে উঠল। কিছু একটা ছিল ওই কথায়। দীর্ঘশ্বাস ফেলল মিঠি। শবনমের সাথে কোনো সিন ক্রিয়েট করার ইচ্ছে নেই তার, কিন্তু সেধে সেধে সিন ক্রিয়েট করতে আসলে সে ছেড়ে দিবে নাকি? একদম না। তার নাম মিঠি, সে ছেড়ে দেওয়ার পাত্রী কোনো কালেই ছিল না। যে যেমন তার সাথে তেমনই করে এবং করা উচিত বলে মনে করে সে। শবনমের কুমতলব বুঝতে পারল মিঠি। শেহজাদের দুর্বলতা প্রকাশ করে শবনম যে তাদের মধ্যে ঝামেলা পাকাতে এসেছে এটা সে ঢের বুঝতে পেরেছে। মিঠির যাওয়ার পানে নির্নিমেষ তাকিয়ে রইল শেহজাদের দৃষ্টি অনুসরণ করে শবনমও তাকালো। দেখল মিঠির পায়ের দিকে তাকিয়ে রয়েছে শেহজাদ। এতক্ষণে চোখ পড়ল মিঠির পায়ে একজোড়া নূপুর। গর্জিয়াস নয়, একদম সিম্পল, সবসময় ক্যারি করার জন্য ঠিক আছে, সম্ভবত ডায়মন্ডের। অবাক হলো শবনম। ও এখন নতুন বউকে ডায়মন্ডের নূপুরও কিনে দিয়েছে বসে বসে মুগ্ধ নয়নে দেখার জন্য। বিড়বিড় করে বললেও শুনতে পেল শেহজাদ, কিন্তু প্রতি উত্তর করল না। কিন্তু শবনমের কাছে সিম্পলের মধ্যেও কেন জানি গর্জিয়াস মনে হচ্ছে নূপুর জোড়া। আসলে এতটাও গর্জিয়াস নয়, তবে কি সুন্দর করে স্টোনগুলো ঝুলে রয়েছে, সুন্দর মসৃণ পদ্ম ফুলের মতো দেখতে। পা জোড়ায় কি সুন্দর মানিয়েছে। নগ্ন পায়ে আলাদা একটা সৌন্দর্য ফুটে উঠেছে। শেহজাদ তাকিয়ে সেটাই দেখছে। শবনমই বোধ হয় এমন করে দেখে ভীষণ কষ্ট হলো। সবসময়ই বোধ হয় এমন করে দেখে। ভীষণ কষ্ট হলো শবনমের। এমন করে শেহজাদ তাকে দেখত, আর এখন মিঠিকে দেখে। সহ্য করতে পারল না প্রাক্তন স্ত্রীর সামনে নতুন বউয়ের প্রতি শেহজাদের এই মুগ্ধতা। এত মুগ্ধতা? হ্যাঁ। দাঁত চাপল শবনম। অনেক ভালোবাসো দেখছি। একজন আদর্শ লাভিং কেয়ারিং স্বামী হিসাবে তার সামনে নিজেকে উপস্থাপন করতে চাই, যাতে আমাকে পেয়ে সে নিজেকে সৌভাগ্যবতী মনে করে। এই তোমার আমার প্রতি ভালোবাসা, তাই না? তাচ্ছিল্য করল শেহজাদ। কিসের ভালোবাসার কথা বলছো? ডিভোর্সের সপ্তাহ না পেরোতেই সুন্দরী মেয়ে পেয়ে বিয়ে করে নিলে, আর ওই মেয়েটাকে পাওয়া মাত্রই আমাকে ভুলে গেলে। আগে তো বলতে আমার পর আর কাউকে ভালোবাসতে পারবে না। আমি নাকি তোমার প্রথম এবং শেষ ভালোবাসা? আমি ছেড়ে গেলে নাকি কখনো বিয়ের নামও মুখে আনবে না? আমি নাকি তোমার শখের নারী? এখন কোথায় গেল তোমার সেই সব আবেগ, অনুভূতি আর ভালোবাসা? মিথ্যেবাদী একটা। আসলেই পুরুষদের কোনো শখের নারী হয় না, ওদের সব নারীই শখের। তুমিও তো সেম এইভাবে আমাকে বলেছ। এখন তো সব দেখতে পেলাম। যা হয়েছে সব তোমার জন্য হয়েছে। তোমাকে ছেড়ে গিয়েছি এমনি না, কারণ দেখিয়ে গিয়েছি। হ্যাঁ, বেশ করেছ। সব আমার জন্য হয়েছে, তা অস্বীকার করছি না। তবে তোমাকে যে ভালোবাসা দিয়েছিলাম তা সুগন্ধে ভরা পুরো বাগান রোপণ করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু তোমার হৃদয়ের জমি ছিল অনুর্বর। আর তুমি কোনো অধিকারের কিসের ভালোবাসার কথা বলছো এখন? তুমি আমার কে?
কেউ ছিলাম না? যখন ছিলে তখন ছিলে, এখন নেই তাই নেই। কোনো বেঈমান আমার ভালোবাসার যোগ্য না। আমি তাকে ঘৃণা করি। আর শোনো, খারাপ দিনগুলোই আগামী দিনের ভালো সময়ের গল্প হয়। যারা থাকার তারা হাজার কারণ থাকলেও ছেড়ে যায় না, আর যারা যাওয়ার তারা হাজারটা কারণ থাকলেও থেকে যায় না। এটাই অধুনা বাস্তব। যে সময় প্রচণ্ড হতাশা কষ্টে থাকাটাকে দুর্বিষহ করে তোলে, সে সময়টাই পৃথিবীতে হাজার বছর বেঁচে থাকার ইচ্ছে এনে দেয়। আজ যে মানুষগুলো ছাড়া জীবনকে অসম্পূর্ণ মনে হয়, একসময় সেই মানুষগুলো ছাড়াই জীবন দিব্যি চলে যায়। দাঁতে দাঁত চাপল শবনম। বড়াই করছো? একদম না। সময় সব সময় একরকম থাকে না। ভুল বলনি, সময় সর্বদা এক রকম থাকে না। এজন্যই মানুষ সব সময় খুশি থাকে না, আবার সব সময় দুঃখেও থাকে না। কি বলতে চাও ক্লিয়ার করো। কি আর বলবো, তোমাকে বলার মতো কিছু নেই। তবে হ্যাঁ, না চাইতেই তুমি কিছু কথা বলার আছে, যা বলে পারলাম না। যা না বলে পারলাম না মানে? শোনো, আমি তোমায় ভালোবেসেছিলাম, কিন্তু তুমি একটা কারণ দেখিয়ে বিচ্ছেদের অজুহাত খুঁজলে। আজীবন আমি তোমার সুখে দুঃখে পাশে থাকার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তুমি স্বপ্ন ভাঙতে ব্যস্ত ছিলে। আমি সম্মান এবং ভরসা করেছিলাম, তুমি দুর্বল ভেবে অবহেলা করলে। এখন আবার কেন এলে? কি চাই তোমার? আমার সুখে থাকা সহ্য হয় না তোমার? এখন কেন আবার আগের কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছ? স্মরণ করিয়ে যেহেতু দিয়েছ, তাহলে তুমিও একটা বেঈমান, মিথ্যাবাদী, প্রতারক। মুখ সামলে কথা বলো শেহজাদ। তাচ্ছিল্য হাসল শেহজাদ। গায়ে লাগলো কথাগুলো। আমি দেখে 5 বছর তোমার সংসার করেছি। অন্য কেউ হলে আরও আগেই চলে যেত। কি আছে তোমার? কিছুই নেই। আমি শূন্য, শুধু ভালোবাসা আছে, ভালোবাসতে পারবো। কথায় আছে না, অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায়, তখন প্রেম ভালোবাসা জানালা দিয়ে পালায়। তোমার এই ভালোবাসায় না পেট ভরবে, না তাও আবার মিঠির মতো বিত্তশালী মেয়ের। কথাটা তোমার বেলায়ও যায়। তোমার মতো মেয়ের পেট ভরাতে পারিনি, সেখানে মিঠির বিষয়টা আলাদা। আর আমাকে ছেড়ে যাকে ভালোবেসে যার হাত ধরে গেলে, তোমাদেরও না আবার কখন এই মাখো মাখো প্রেম ভালোবাসা জানালা দিয়ে পালায়। বি কেয়ারফুল। রাগ হলো শবনমের। মানুষটার মুখে তো বুলি ফুটেছে। আগে তো একদম চুপ হয়ে থাকতো, তখন তো যেন এক বোবা প্রাণী ছিল। থ্রেট দিচ্ছ? মোটেও না। শোনো, এই মেয়েটাও তোমাকে রেখে একদিন ঠিকই চলে যাবে, দেখে নিও। এখন আবেগের বশে হয়তো থাকছে, বুঝতে পারছে না জীবনের মানে কি। তুমিও তো গেলে। শান্ত গলায় বলল শেহজাদ। তার মধ্যে কোনো উত্তেজনা নেই, তবে শবনমকে উত্তেজিত দেখাচ্ছে। অর্থাৎ তার সাথে কথায় না উঠতে পেরে থমথমে পরিবেশের সৃষ্টি হলো দুজনের মধ্যে। তবে সেটা নীরবে। একদম ঠিক করেছি, আরও আগে করার দরকার ছিল। তোমার মতো অকর্মা অপদার্থ আমড়াকাঠের ঢেকির সাথে কোনো মেয়ে থাকবে? কেন থাকবে? কোন দুঃখে থাকবে? কি আছে তোমার? কেন থাকবো আমি? বয়েই গেছে আমার। খুব ভালো কাজ করেছ, আফসোস নেই। তার কারণ, যেখানে জাস্টিস ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ুন ফরিদির ভালোবাসায়, তাহসানের কণ্ঠে কিংবা ঋত্বিক রোশনের স্মার্টনেসে কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি, সেখানে তো আমি কিছুই না।
তবে গিয়েছো ভালো কথা। তোমার আবার আত্মসম্মান গিয়েছো তো ভালো কথা, তো আবার আত্মসম্মানহীনের মতো আমাদের পেছনে কেন পড়ে আছো? শ্যাট আপ। মৃদু হাসল শেহজাদ। রাগে লাল হয়ে কাঁপছে শবনম। শবনম এমনিতেই সুন্দরী, রাগলে লাল টুকটুকে হয়ে যায়। তাকিয়ে রইল শেহজাদ। এই মেয়েটাকে সে একসময় খুব খুব ভালোবাসতো, আজও ভালোবাসে। হৃদয়ের এক কোণে এই মেয়েটা এখনও বসবাস করছে। দীর্ঘশ্বাস ফেলল শবনম। আগের থেকেও কেমন শুকিয়ে গেছে। চিন্তা করে বোধ হয়, নাকি নতুন স্বামী যত্ন করে না। কখনো কখনো দুশ্চিন্তায় মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তেমনি শবনমেরও। ভাবল থাক, সেটা তাদের ব্যাপার, সুখে থাকলেই ভালো। শবনমের ক্ষতি হোক সেটা কখনো চায়নি, কিন্তু শবনমই উল্টো তাদের পেছনে পড়ে আছে। দাঁতে দাঁত চাপল শবনম। অহমিকা ফুটিয়ে বলল, ভেবো না এই মেয়ে তোমার সাথে থাকবে, এত আনন্দিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, তদ্রূপ যার ইচ্ছে হয় সে থাকবে, না থাকলে কিছু করার নেই। আমার ভালোবাসার প্রয়োজন আছে, আমি ভালোবেসে যাব। আমার যা দায়িত্ব কর্তব্য আমি তা পালন করব এবং সর্বদা অনেস্ট থাকব। নিজের কাছে নিজের সৎ থাকার ব্যাপারটা প্রশান্তিদায়ক। সো যে থাকার সে থাকলে থাকবে, না থাকলেও তার ইচ্ছে। কাউকে জোর করে আটকায়ে রাখা যায় না। জোর করে রেখে অনেক দেখেছি, কোনো সুখ নেই। পশু পাখি পুষে পোষ মানানো যায়, কিন্তু মানুষ নয়। আর আমি আবারও বলছি, সুখে থাকার অধিকার সবার আছে। যেভাবে এবার তার সুখ কুড়িয়ে নিয়ে সুখে থাকতে পারে। শোনো, তোমাকে আমি এখনও সম্মান এবং শ্রদ্ধা দুটোই করি। একসময় আমাদের একটা গভীর আত্মার সম্পর্ক ছিল, কিন্তু এখন নেই। সেখান থেকেই বলছি, আমি চাই আমাদের যোগাযোগ নিভে যাক। তুমিও আমাদের উভয়ের মাঝে সম্মান এবং শ্রদ্ধাটুকু থাকুক। তবুও আমাদের উভয়ের মধ্যে সম্মান এবং শ্রদ্ধাটুকু থাকুক। দয়া করে বিরক্ত করতে এসো না। তোমার উপস্থিতিতে আমি বিরক্ত। দাঁতে দাঁত চাপল শবনম। তোমাকে আমি সুখে থাকতে দিব না, কোনো মেয়ের সাথেই না। তোমার অসুখে থাকার জন্য সব ধরনের ক্ষতি করব। এখনো ভালোবাসো? একদম না। তো কাঁপছো কেন? আগুন চোখে তাকালো শবনম। অকারণে শেহজাদের হাসি পেল। কি একটা অবস্থা! চলে গেছে, আবারও ফিরে এসে ঝামেলা করছে। এই সবের কোনো মানে হয়? এই সব বোধ হয় শবনমের দ্বারাই সম্ভব। তাকে দুঃখে ভাসাতে গিয়ে শবনম নিজেই উল্টো তাকে দেখে দুঃখের সাগরে ভাসছে। আজব মেয়ে। নারীরা সত্যিই এমন, মৃত্যুর পরেও স্বামীর পাশে কোনো কঙ্কালের ছায়া কেউ সহ্য করতে পারে না। তার জীবনে এই অবধি আল্লাহ দুজন নারী দিয়েছেন, দুজনের মধ্যেই হিংসে ভরা। একজনও একজনকে সহ্য করতে পারে না। শেহজাদ ভাবে, সে যদি সিনেমার হিরোর মতো সুন্দর সুদর্শন হতো তাহলে কি যে হতো। এজন্যই বলে, আল্লাহ যা করেন বান্দার তাকবীর অনুযায়ী ভালোর জন্যই করেন। সে সুদর্শন নয়, কৃষ্ণবর্ণী, এটাই ভালো। শোনো, তুমি আমার আর কি ক্ষতি করবে? আমি নিজেই তো নিজের সব ধরনের ক্ষতি করে বসে আছি, আর সুখ দুঃখ দেওয়ার মালিক আল্লাহ। আমাকে অসুখী দেখতে গিয়ে তুমি নিজেও সুখে থাকতে পারবে না। লাভ কি তাতে? লাভ লোকসান বুঝি না। মনটা ফ্রেশ করো। নিশ্চয় তোমাকে জিজ্ঞেস করব না। আর এই জেলাস? ক্রোধে কাঁপতে লাগলো শবনম। মৃদু হাসল শেহজাদ। সমস্যা নেই, আমি বুঝতে পারি এক নারী আর এক নারীর সুখ সহ্য করতে পারে না। শোনো, লাভ নেই। সুখে রাখার মালিক আল্লাহ। তুমি কিছু করতে পারবে না। যেটা করতে এসেছো কোনো লাভ হয়নি। তার কারণ মিঠি আমার সব জেনেই মেনে নিয়েছে। এবার সে যদি চলে যায় আমি জোর করে আটকে রাখবো না। আমি তাকে স্বাধীনতা দিয়েছি। আরেকটা কথা না বললেই নয়, সে আমার অসম্ভবেও সম্ভাবনা খোঁজে।
আমার থেকেও আমায় একটু বেশি বোঝে। শেষোক্ত কথায় শ্বাস আটকে রইল শবনম। কতদিন চলবে এইভাবে? যে মানুষ সহ্য করে সে দুদিনের জন্য থাকে, আজীবন সেই থেকে যায় যে সামলাতে পারে। আমার বিশ্বাস সে আমাকে সামলিয়ে নিতে পারবে, তদ্রূপ আমিও তাকে। এত আত্মবিশ্বাস? হ্যাঁ। এসব বলে তুমি আমাকে বুঝ দিচ্ছ? মোটেও না, তবে নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই জীবন সুন্দর। মিঠি আমাকে বোঝে, সেটাই বোঝাতে চাইছি। তোমাকে আমি দেখে নিব। এখন আর কিসের অধিকার দেখাও তুমি? কোনো অধিকার না। শোনো, স্পষ্ট বলে দিচ্ছি, আমার উপর তোমার কোনো অধিকার নেই। সেটা ডিভোর্স হওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে। সো বলতে চাই, অধিকার নষ্ট হয়ে গেলে সেখানে নিজের আশ্রয় খুঁজে বেড়ানো বোকামি। আর আমি মনে করি নিজেকে তখন বিরক্তকর এক অতিথি বলে মনে হয়। তুমি আর কোনো অধিকার নিয়ে আমার সামনে এসো না। আমরা ভালো আছি, ভালো থাকতে দাও। তুমি নিজের সংসারে ফোকাস করো। তোমার জন্য শুভকামনা। মানুষের ভালো থাকাটাকে ভালোবাসো, অ্যাপ্রিসিয়েট করো। দেখবে অনেক স্ট্রেস কমে গেছে এবং ভালো আছো। তুমি জানতে তোমার শূন্যতা আমাকে কখনোই স্বস্তিতে বাঁচতে দিবে না। তবুও তোমার মনে এতটুকু মায়া জন্ম নেয়নি? তুমি চাইলেই পারতে আমার সুখ হতে এবং আমার হয়ে এক জীবন বাঁচতে। জানো, জীবনানন্দ দাশ বলেছিলেন, হয়তো জীবনে আমি কোনো দিন প্রেম জানি নাই, তবু আমি বিয়োগের ব্যথা বুঝি। প্রেম না জানা সত্ত্বেও যেই মানুষটা বিয়োগের ব্যথা বেদনা বোঝে আর তুমি বোঝোনি, দ্যাটস ওকে। তোমার সাথে এই বিষয় নিয়ে আর কোনো কথা নেই। হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যাদের যাদের গল্পটি ভালো লেগেছে অবশ্যই একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট করে যাবে। কিছু বলতে নেয় শবনম। মিঠিকে আসতে দেখে চুপ হয়ে গেল। প্রসঙ্গ পাল্টে হেসে উঠে স্বাভাবিক ভঙ্গিতে শেহজাদকে তাচ্ছিল্য করে বলল, এমনিতেই তুমি কালো, তার উপরে আবার মুখে চাপদাড়ি রেখেছ। আয়নায় দেখেছ একবার তোমাকে দেখতে কেমন লাগে? পুরাই জলহস্তি। অপমানিত বোধ করল শেহজাদ। যদিও শেহজাদের দাড়িগুলো অত বেশি বড় নয়, তবে খোঁচা খোঁচা 3-4 দিন হলো শেভ করেনি। আমি পছন্দ করি তাই রাখতে বলেছি। সুন্দর না? ও হ্যাঁ, খুব সুন্দর। ফিকে হাসল শবনম। শেহজাদ কালো, কিন্তু সে নিজেকে সৃষ্টি করেনি। করতে পারলে অবশ্য নিজেকে পৃথিবীর সবার থেকেও সুন্দর করে সৃষ্টি করত। এটা বোধ হয় সবাই করত, যদি সৃষ্টিকর্তা সেই সুযোগটা দিতেন। তাই স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই মানুষের হাতে তাকে সৃষ্টি করতে না দিয়ে বরং নিজেই সৃষ্টি করার দায়িত্ব নিয়েছেন। যাকে যেই রূপে দেখতে ওনার ভালো লেগেছিল তাকে সেই রূপেই সৃষ্টি করেছেন। শোনো, সৃষ্টিকর্তার সৃষ্টির উপর সন্দেহ করতে নেই, তুচ্ছ-তাচ্ছিল্য করতে নেই। ওর জায়গায় আজ তুমিও থাকতে পারতে। হয়তো নারী বলে সৃষ্টিকর্তা করুণা করেছেন তোমায়, নয়তো একবার ভাবো কি হতো তোমার। অপমানিত বোধ করল শবনম। নীরব রইল শেহজাদ। শবনমের একটা শিক্ষার প্রয়োজন আছে। ঠিক মতোই প্রতিউত্তর করছে মিঠি। যেমন কর্ম তেমন ফল। এই শবনমকে শায়েস্তা করার জন্য একদম মিঠি পারফেক্ট। ধুত, সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি তো মজা করে বলেছি। আগেও এমন কত মজা করতাম, অভ্যাস তো। আগেরটা আগে চলে গিয়েছে, এখন আর সেদিন নেই শবনম। আর আমিও তো মজা করে বলেছি, তুমিও সিরিয়াসলি নিচ্ছ কেন? শোনো, আর আমি মুখের উপর কথা বলতে কখনো ভয় করি না। সত্য প্রকাশ করা অবশ্যই আমার দায়িত্ব। আর একটা কথা, মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করো। একদিন দেখবে সময় তোমাকে এমন জায়গায় ছোট করবে যেখানে তুমি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলে। অপমানে থমথমে হয়ে গেল শবনমের মুখটা। এই মেয়ে বয়সে তার ছোট, কিন্তু তাকে 2 পয়সারও দাম দিচ্ছে না। মিঠির জায়গায় আজ অন্য কোনো মেয়ে হলে তাকে সম্মান করে আপু বলে ডাকত, কিন্তু মেয়েটা মুখের উপর তার নাম ধরে ডাকছে, কথায় কথায় তাকে নীতিকথা শোনাচ্ছে। অসন্তুষ্ট হলেও
চুপ রইল। এখানে আসাটাই তার আজন্ম চরম ভুল হয়েছে। এখন মানে বের হওয়ার পালা। আরও একটা কথা শোনো, প্রাক্তন বলতে আমরা একজন প্রতারক, ভণ্ড, লোভী, খারাপ মানুষ হিসাবেই বুঝি। আমাদের এই অসুস্থ চিন্তা থেকে বের হয়ে আসা উচিত। মনে রেখো, সম্পর্ক থাকুক আর না থাকুক, কষ্ট দিক আর যাই করুক, কাউকে অসম্মান করো না। শেহজাদ তোমার প্রাক্তন ছিল, তাকে কখনো অসম্মান করবে না তুমি। আরও একটা কথা শোনো, স্বামীর উপর স্ত্রীর যাবতীয় ভরণ-পোষণ ফরজ এবং সামর্থ্য অনুযায়ী হাত খরচ করে দেওয়া সুন্নত, যেন নারী অনুগত থাকে এবং কোনোভাবেই হীনমন্যতায় না ভোগে। যে ব্যক্তি এসব নিয়ে স্ত্রীকে খোঁচা দেয়, কথা শোনায়, নিঃসন্দেহে সে কাপুরুষ। তদ্রূপ স্বামীর কম উপার্জন নিয়ে দিনরাত অভিযোগ করার আগে স্ত্রীর উচিত নিজের যোগ্যতাকে যাচাই করা। তার কি এমন আছে যাতে করে আরও ভালো কিছু পেত, এবং আল্লাহর কাছে শুকর আদায় করা, কারণ শুকরিয়ায় নিয়ামত বেড়ে যায়। কিছু বলতে পারল না শবনম। তার মানে মিঠি সব শুনেছিল। মাথা নুইয়ে বসে রইল শেহজাদ। তারও বুঝতে বাকি নেই, সব শুনে নিয়েছে মিঠি। শোনো, আরও একটা কথা, মানুষকে মানুষ অসুন্দর বানায় সৃষ্টিকর্তা নয়। সৃষ্টিকর্তার সৃষ্টির তুলনা হয় না। সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে যে সন্দেহ করে সে মুমিন নয়। তাই আমাদের সব সময় শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে চাওয়া উচিত, হে আল্লাহ, আপনি আমার চেহারাকে যেভাবে সুন্দর করেছেন সেভাবে আমার চরিত্রকেও সুন্দর করে দিন। কেবল চেহারা সুন্দর হলে হয় না, চেহারার মতো চরিত্র এবং আচার আচরণও সুন্দর হতে হয়। হ্যাঁ, অবশ্যই ঠিক বলেছ, শেহজাদের উদ্দেশ্যে বলল। নিজের সৌন্দর্য নিয়ে কখনোই হতাশ হবে না শেহজাদ। আপনি যেমনই হন না কেন, কালো, খাটো, মোটা, কুৎসিত কিংবা চিকন, সৃষ্টিকর্তার ইচ্ছেতেই আপনার সৃষ্টি হয়েছে, মানুষের জন্য না। তাই মন খারাপ করবেন না। প্রসন্ন হলো শেহজাদ। চট করে শবনমকে বলল, আচ্ছা এনাফ, কেন দাড়ি রাখতে বলেছি তার কারণটা শুনবে না? মাথা নাড়ালো শবনম। সেদিন ওনার ফোনে আমাদের অনেকগুলো সেলফি তুলেছিলাম। পরে সেলফিগুলো দেখতে গিয়ে বারবার ওনার একটা ছবি বেশ কয়েকবার ঘুরে ফিরে চোখের সামনে পড়েছিল। যতবারই পড়েছিল ততবারই একটু সময় নিয়ে দেখেছি আর ভেবেছিলাম দাড়ি একজন পুরুষের সৌন্দর্য কতটা বাড়িয়ে দেয়। সেখান থেকেই রাখতে বলেছি, কিন্তু উনি শোনেন না, ছেঁটে ফেলেন। এজন্যই মাঝে মধ্যে মন খারাপ হয় ওনার উপর। ফিকে হাসল শবনম। খুব ভালো। শবনমের চুপসানো মুখ দেখে শেহজাদ বুঝতে পারল এরা দুজনের উপর দিয়ে স্বাভাবিক হয়ে কথা বললেও ভেতর ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে বুঝতে দিচ্ছে না। একজন বুনো ওল তো আর একজন বাঘা তেঁতুল। শবনম যেভাবে হেয় করে প্রশ্ন করছে, মিঠিও তার উত্তর দিয়ে প্রতিউত্তর করছে তার উপর দিয়ে। শবনম যতবারই তাকে অপদস্থ করার চেষ্টা করছে, মিঠি ততবারই তার বুদ্ধিমত্তা দিয়ে হ্যান্ডেল করছে। তবে এরা কেউই কারো থেকে কম যায় না। বোঝাই যাচ্ছে স্বাভাবিক থেকে ভেতরে ভেতরে দুজন যে তার কম্পিটিশন করছে। মলিন হাসল শেহজাদ। কথার উপর কেবল কথা স্লিং ছুঁতে চাই। আল্লাহ তার জীবনে দুইটা বউ দিয়েছেন, দুজনের মধ্যেই হিংসায় ভরা। ভাগ্যিস শবনম আগেই সরে গিয়েছে, নয়তো দুজন সারাক্ষণ চুলোচুলি করত, বিশেষ করে মিঠি। আচমকা শেহজাদের কোলে মাথা রেখে শুয়ে পড়ল মিঠি। দু হাতে জড়িয়ে ধরে মাথা রাখল বুকে। যদিও মিঠি এমনটা প্রতিদিন করে, তবে শবনমের সামনে একটু অপ্রস্তুত হলো শেহজাদ। নিশ্চয় শবনমের মনের ভিতরে ঝড় বইছে, বুকের ভেতর জ্বলন শুরু হয়েছে। খুব আদুরে আহ্লাদি গলায় বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন তো ভুঁড়িওয়ালা সাহেব, খুব ঘুমাতে ইচ্ছে করছে। ভুঁড়িওয়ালা সাহেব, বাহ, ভালোই তো নাম।
মনে মনে বলল শবনম। মিঠির চুলের গভীরে হাত ডোবালো শেহজাদ, কিন্তু চোখ বুঝল শবনম। শেহজাদ তাকেও এমন করত, খুব আদর যত্ন সব করত। কেন যেন দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, হুট করে চোখ মেলল, মনে হচ্ছিল তার মাথায় হাত বোলাচ্ছিল শেহজাদ। আনমনা হলো শবনম। ভালোবাসো? একটু একটু কষ্ট দাও? আগে খুব দিতাম, এখন দেই না। কেন? খুব কষ্ট হয়, আর উনি আমার অর্ধাঙ্গ, ওনাকে আমি কষ্ট দেই না। কষ্ট দিতে গিয়েও কষ্ট হয়, মায়া হয়। কেন? যাকে নিয়ে পূর্ণ হব তাকে আঘাত দেই কি করে? আমরা দুজন তো এখন একজনই, দুই দেহে একই প্রাণ। আপন সত্তাকে কি আক্রমণ করা যায়? নিজেকে কি হত্যা করা যায়? আমি তো সেই তো আমি, আমি মানে তিনি, তিনি মানেই তো আমি, আর আমরা দুজনই তো একজন। শ্বাস আটকে রইল শবনম। অনেক ভালোবাসা? একদম। জানো, পুরুষ তার জীবনে আসা প্রথম নারীর চেয়ে দ্বিতীয় নারীকে বেশি ভালোবাসে। শেহজাদ আমাকে অনেক ভালোবাসে, তাই কষ্ট দিতে পারি না। হুট করে শবনমের কেমন যেন অসুস্থ লাগছে। এখানে আসাটাই ঠিক হয়নি তার। শরীরে দুর্বল অনুভব করলো। আমি বরং আজ উঠি। থেকে যেতে পারতে, অনেক গল্প করতাম তোমার সাথে, এখনো অনেক অনেক গল্প করা বাকি। না, আজ অনেক লেট হয়ে গেছে, বাসায় ফিরবো। মাঝে মাঝে এসো কেমন? জমিয়ে সুখ দুঃখের গল্প করব তিনজনে। মলিন হাসল শবনম। দেখি। বেরিয়ে গেল শবনম। মিঠির বাসা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে আনমনে হাঁটতে লাগলো। যেটার জন্য এসেছিল লাভ হয়নি, উল্টো এক বুক জ্বালা নিয়ে ফিরে এলো। এখানে আসাটাই ভুল ছিল তার। বুক কাঁপিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পা জোড়া ভেঙে আসছে। তাদের কথার ব্যস্ততার মাঝেও তার মন শেহজাদের দিকে পড়েছিল। বারবার আর চোখে ঘুরে ফিরে তার দিকে তাকাচ্ছিল। খুব চেনা মানুষটাকে অচেনা রূপে দেখতেই ভীষণ কষ্ট হচ্ছিল তার। জেলাস ফিল ও হয়েছিল বটে, শুধু ভালোবাসলেই যে জেলাস ফিল হয় ব্যাপারটা একেবারেই ভুল। যখন কারো জীবনে নিজের মূল্যটা অন্য কেউ পায়, তখনও অন্তরটা পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও নিজের ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবেসেছে, এটা দেখার মতো জঘন্য অনুভূতি আর কোনোটাই হতে পারে না। একটা দীর্ঘশ্বাস ফেলল শবনম। মানুষটার চোখে মুখে একটা অদ্ভুত আনন্দ এবং তৃপ্তি দেখতে পেয়েছিল সে। ভালোবাসা কি অদ্ভুত! যাকে এতগুলো বছর ভালোবেসেছিল, নিজের বলে জেনেছিল, কত শত কল্পনা করেছিল, যে মানুষটার বুকে মাথা রেখে হাজারো স্বপ্ন সাজিয়েছিল, কত প্ল্যান করেছিল তাদের দুজনের ভবিষ্যৎ নিয়ে। একটা সময় এই মানুষটাকে নিয়ে কত দিবা স্বপ্ন দেখেছিল। যাকে নিয়ে স্বপ্ন দেখেছে সে এখন অন্যের, আর সেও এখন অন্যের। আর সেই মানুষটা এখন অন্য কারো। সেই মানুষটার কোলে বুকে আজ অন্য কারো মাথা। বুক চিরে আর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সময় কত দ্রুত চলে যায়। দুজনেই আছে, কিন্তু পথটা শুধু আলাদা হয়ে গেছে। ভালো থাকুক কিছু ভালোবাসা। একটা রিকশা নিয়ে উঠে বসতেই চলতে শুরু করলো। খুব ক্লান্ত থাকায় মিঠির চোখ ভেঙে এলো। আলতো করে মাথায় চুমু খায় শেহজাদ। আধো ঘুমে দু হাতে কোমর পেঁচিয়ে ধরল শেহজাদের। ভুঁড়ির মধ্যে মুখ গুজল। মৃদু হাসল শেহজাদ। মিঠির কানে ঠোঁট দুটো এগিয়ে নিল। ফিসফিসিয়ে বলল, তুমি আবার জন্ম নিও সুনিত্রা। ঘুমু ঘুমু গলায় জিজ্ঞেস করলো, কেন? আমি তোমার প্রেমে পড়ব। এখনও পড়েননি? পড়েছি তো। কতটুকু? একটু একটু। একটু একটু না, খুব বেশি করে পড়ুন। না পড়ে উপায় নেই সুনেত্রা, খুব মায়ায় জড়িয়ে ফেললে। মৃদু হাসি মিঠি, বোধ হয়। মৃদু হাসে শেহজাদ। ভারী শ্বাস পড়ে মিঠির। ঘুমিয়ে যায়। মিঠিকে নিয়ে বেশ কিছুক্ষণ ওভাবেই বসে রইল। তুলতুলে নরম মেয়েটাকে বুক থেকে সরাতে ইচ্ছে করছে না তার। ইচ্ছে করে সারা জীবন ওভাবেই বুকের মধ্যে আটকে রাখতে। কেন জানি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বেশ কিছু সময় অতিবাহিত হতেই বুক থেকে সরিয়ে খুব যত্নে পাজা কোলে তুলে নিল মিঠিকে। ঘুমের ঘোরে গলা আঁকড়ে ধরল মিঠি। মুচকি হাসল শেহজাদ। তুলতুলে বেডে নিয়ে সুন্দর করে আরাম করে শুইয়ে কোলবালিশ দিল
বুকের সাথে আদরছোঁয়া হয়ে মিঠির পাশে বসলো। তাকিয়ে রইল মিঠির লাবণ্যময়ী মুখটার দিকে। তাদের দুজনের নতুন বাসায় ফিরে এলো শবনম। দীর্ঘ সময় ব্যয় করে শাওয়ার নিল মনটাকে শান্ত করার জন্য, কিন্তু আসার পর থেকে কিছুতেই স্বাভাবিক হতে পারছিল না শবনম। এতগুলা দিন পেরিয়ে যাওয়ার পরেও এত গভীর টান রয়েছে শেহজাদের প্রতি, তা আগে কখনো অনুভব করেনি। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। সেদিন ডিভোর্স লেটার ধরিয়ে দিতেই শবনম লক্ষ্য করেছিল শেহজাদের চোখে পানি। শেহজাদ কেঁদেছিল তার বিয়োগে। শবনম জানে শেহজাদ এখনও তাকে ভালোবাসে। সত্যি বলতে একজন মানুষের জীবনে নিঃস্বার্থভাবে ভালোবাসার মতো একটা মানুষ খুব কমই আসে। তার জীবনে তাকে ভালোবাসার মানুষ ছিল শেহজাদ। ভাবুক হলো ঠিক কতটা কষ্ট পেলে, কতটা ভালোবাসলে একজন পুরুষ একজন নারীর জন্য কান্না করে। কেন জানি খুব আফসোস হলো, এত ভালোবাসা পেয়েও সে মাত্র একটা সন্তানের অজুহাত দেখিয়ে অফিসের কলিগের সাথে পরকীয়ায় জড়িয়ে চলে এলো শেহজাদকে রেখে। চিরজীবনের জন্য হারিয়ে ফেলল মানুষটাকে। আহা প্রেম, আহা জীবন, আহা ভালোবাসা, আহা মায়া। এজন্যই বোধ হয় হুমায়ুন ফরিদি বলেছিলেন, আমার এই জন্মেও তোমাকে ভালোবাসার স্বাদ মিটবে না। ততক্ষণে বিকেল ঘনিয়ে গোধূলির সন্ধ্যা নামলো। তাকিয়ে রইল কমলাভ ওই আকাশের পানে। ভাবল কিছু কিছু নেয়ামতকে কদর না করতে জানলে সৃষ্টিকর্তা বোধহয় ভাগ্য থেকে উঠিয়ে নেয়। তেমনি তার ভাগ্য থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সেও বা জেনে শুনে কি করত? মাতৃত্বের স্বাদকেই বা না চায়। তার চাওয়াটা কি অপরাধ? একটা দীর্ঘশ্বাস ফেলল। চোখের সামনে ভেসে উঠল তার আর শেহজাদের কিছু সুন্দর মুহূর্তের প্রতিচ্ছবি। কিছু ভালোবাসা বোধহয় অপূর্ণতার মাঝেও পূর্ণতা পায়। এক সময় এক পূর্ণতার নাম ছিল শেহজাদ শবনম, আর আজ শেহজাদ মিঠি। কদর করতে না জানলে বোধহয় পূর্ণতা এক একজনের দোয়ারে হামাগুড়ি দিয়ে চলে যায়। যে লুফে নিতে পারে সেই বোধ হয় আজন্ম সুখী, আর যে পেয়েও কদর করতে জানে না সে আজন্ম দুঃখী। রাতে পড়তে বসল মিঠি। খুব স্বাভাবিক রয়েছে সে। শবনমের বিষয়ে কোনো কথাই বলল না, আর না কোনো ঝামেলা। শেহজাদ চিন্তিত এবং ভয়ে ভয়েই ছিল। এই বুঝি মিঠি রেগে উঠবে, আচমকা কিছুটা ছুঁড়ে তাকে আক্রমণ করে বসবে। এই মেয়ের তো আবার জিনিসপত্র খুব ছোড়াছুড়ির অভ্যাস রয়েছে। কখন না জানি তার মাথা টাথা ফুলে আলু হয়ে যায়। আতঙ্কগ্রস্ত থাকলেও সেই সবের কিছুই হলো না, বরং সেই আতঙ্ক মনের ভেতরে থাকলেও প্রকাশ না করে মিঠিকে পড়াতে বসল। প্রাইভেট টিচারের পাশাপাশি রাতে বেশ সময় নিয়ে মিঠিকে পড়ায় শেহজাদ। মিঠিও বাধ্য মেয়ের মতো তার কাছে পড়ে। শেহজাদ খুব উপভোগ করে সময়টা। অনেকক্ষণ পড়ানোর পর শেহজাদ কিছুক্ষণ হাঁটাহাঁটি করল। বেশিক্ষণ বসে থাকতে পারে না। সে স্বাস্থ্যবান মানুষ, তাই কোমরে ব্যথা হয়। রাত 11:30 অবধি পড়বে মিঠি। পরীক্ষা তো তাই সন্ধ্যার নামাজের পরপরই পড়তে বসে এবং তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আবার প্রাকৃতিক নিয়মে আজান হতেই দুজনে জেগে যায়। তবে এটা কেবল পরীক্ষার সময় নয়, এটা মিঠির ডেইলি রুটিন। এরপর সূর্যোদয়ের পূর্বেই দুজন একসঙ্গে উঠে শাওয়ার নেয়, একসাথে নামাজ আদায় করে, আবারও মিঠি পড়তে বসে। শেহজাদ এক ধাপ স্ট্রং ব্ল্যাক কফি করে আনে মিঠির জন্য। কফি পান করতে করতে মিঠি পড়ে। ততক্ষণে রহিমা খালা আসেন। সমস্ত বাসা ঝাড় দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে কিচেনে ঢুকে যায়। এরপর ব্রেকফাস্ট তৈরি করে যায়। দুজনে খেয়ে দেয়ে তৈরি হয়ে নেয়। মিঠিকে পরীক্ষা দিতে নিয়ে যায়। তাদের দুজনের দৈনন্দিন জীবনকাল খুব সুন্দরভাবে নিয়ম অনুযায়ী চলছে। শেহজাদ চায় আজীবন এমনই চলুক। তাদের কোনো সন্তান লাগবে না। সন্তান ছাড়াও সুখে থাকা যায় যদি সেভাবে থাকতে পারে আর কি। তবে মাঝে মধ্যে মিঠি মন খারাপ করে সন্তানের কথা বলে। সেই সময়টায় শেহজাদ চুপ থাকে। কোনো সান্ত্বনা দিতে পারে না কিংবা
বলার আছে তার, কী বা বলার আছে তাই? আল্লাহর হুকুম না থাকলে সে কি করবে? ভাবে যদি কোনো একটা মিরাকেল হয় আর কি। এছাড়াও তার বয়সের তুলনায় মিঠি অনেক ছোট, তাই এইসব বিষয়ে কথা বলতে দেয় না, যথাসম্ভব ইগনোর করে। পড়তে বসলে মিঠি বেশ কয়েক মগ কফি পান করে, এটা তার নিত্যদিনকার অভ্যাস, নয়তো তার মাথা ভার ভার হয়ে থাকে, ব্যথা উঠে ঝাপসা দেখে। কফি খাওয়ার মাত্রই তার মনটা চাঙ্গা হয়ে যায়, দ্রুত পড়া ঢুকে মাথায়। রাতের খাওয়া দাওয়া শেষ হলে রহিমা খালা চলে যায়। তিনি আসেন ভোর সকালে, সারাদিন থাকেন আর রাতের বেলা সব গুছিয়ে নিজের বাসায় ফিরে যান। এই তো একটু আগে ডিনার করার পর তিনিও খেয়ে দিয়ে সব ধুয়ে মুছে গুছিয়ে ফিরে গেছেন। এখন বাসায় কেবল তারা দুজন, মিঠি পড়ছে, তার জন্য কফি করবে, চলবে। হ্যালো বন্ধুরা, এই গল্পটির পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে গঠনমূলক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।